প্রথমে একটু বুঝি যে ফিনান্স প্রথম পত্রের এই দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারে আমরা যখন ম্যাথ করি আমরা হচ্ছে বিনিয়োগকারী। অর্থাৎ এই চ্যাপ্টারটা আপনি করার সময় আপনি বিনিয়োগকারীর পক্ষ হয়ে অঙ্কটা করবেন। দেখেন, যদিও বলা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, অর্থায়ন মানে অর্থ সংগ্রহ করা, দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে দীর্ঘ মেয়াদের জন্য অর্থ সংগ্রহ করা। তো অর্থ সংগ্রহ করে কে? কোম্পানি। সো এই ওয়ার্ডটা মূলত কোম্পানির দৃষ্টিকোণ থেকে। কোম্পানি বলে দীর্ঘমেয়াদী অর্থায়ন, মানে যারা ঋণ গ্রহীতা, যারা ঋণ নিবেন। আর আমরা যারা বিনিয়োগকারী বা ঋণদাতা, আমরা বলি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো এটাকে আমরা চাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে পারি। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ দুইটা ওয়ার্ড। বিনিয়োগকারীর পক্ষ থেকে বা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর কোম্পানির দৃষ্টিকোণ থেকে এটাকে বলতে পারি আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন দীর্ঘমেয়াদী অর্থায়ন কি? 5 বা 7 বছরের অধিক সময়ের জন্য। 5 অথবা 7, কারো কারো মতে 7 বছর, আর নর্মালি আমরা সবাই 5 বছর বলি। 5 বছর বা 7 বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন বা যে বিনিয়োগ করা হয় তাকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে পারি। বুঝতে পারছি? স্যার। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন কয় বছরের জন্য করা হয়? 5 থেকে 7 বছর। 5 থেকে না, 5 অথবা 7। 5 অথবা 7 বছরের অধিক সময়ের জন্য। শুধু 5 বছরের হবে না, 5 বছর থেকে বেশি হইতে পারে। অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। কারো এই জায়গায় কোনো কনফিউশন? স্যার, এটা এরকম লিখলে হবে না, 5 বছর অধিক সময়ের জন্য। 5 বছর অধিক সময়ের জন্য হবে, কারেক্ট। আপনি যখন লিখবেন তখন 5 বছর অধিক সময়ের জন্য লিখলে হবে, কিন্তু আমি বলছি কারো কারো মতে এটা 7 বছরও হতে পারে। সাপোজ এমসিকিউ তে প্রশ্ন করছে দীর্ঘমেয়াদী অর্থায়ন কত বছরের জন্য হয়, অপশনে 5 বছর নেই, তাহলে অ্যান্সার 7 বছর। বুঝছি? জি স্যার। ওকে স্যার। এবার আসেন, তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন তো গেল। দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান 4টি উৎস। দীর্ঘমেয়াদী অর্থায়নের, স্যার আমরা বিনিয়োগকারী হিসেবে মূলত 2 ধরনের বিনিয়োগ করতে পারি দীর্ঘমেয়াদের জন্য। একটা শেয়ার, একটা বন্ড। তো আমরা এই দুইটাকে আবার 4 ভাগে ভাগ করি। কেমনে? একটা হচ্ছে বন্ড। বন্ডকে আমরা বলি জামানত যুক্ত ঋণের দলিলকে বন্ড বলে, একটু পরে লিখে দিব। 2, জামানতবিহীন ঋণের দলিলকে ঋণপত্র অথবা ইংরেজিতে ডিবেঞ্চার বলে। 3 নাম্বার, সাধারণ শেয়ার। 4 নাম্বার, অগ্রাধিকার শেয়ার। মূলত এই চ্যাপ্টারে আমরা অঙ্ক করি বন্ড আর ঋণপত্রের। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার অঙ্ক এই চ্যাপ্টারে সাধারণত প্রয়োজন হয় না, তাও আমরা শেষ দিকে হয়তো একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান 4টা উৎস কি কি লিখলাম? 1 নাম্বার বন্ড। বন্ড, 2 নাম্বার ঋণপত্র ঋণপত্র বা ডিবেঞ্চার। ডিবেঞ্চার, 3 নাম্বার সাধারণ শেয়ার, সাধারণ চার শেয়ার। নাম্বার অগ্রাধিকার শেয়ার। হবে স্যার। ওকে স্যার। অগ্রাধিকার শেয়ারের ব্যাপারে একটা এমসিকিউ মনে রাখবেন, অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড সিকিউরিটি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কোন শেয়ারকে হাইব্রিড শেয়ার বলা হয়? হাইব্রিডের বাংলা হচ্ছে সংকর জাতীয় বা মিশ্র। অগ্রাধিকার শেয়ারের মধ্যে 2টা বৈশিষ্ট্য থাকে। এটা এক দৃষ্টিকোণ থেকে ঋণের মতো আচরণ করে, অন্য দৃষ্টিকোণ থেকে এটা সাধারণ শেয়ারের মতো আচরণ করে। অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে সাধারণত নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হয়। এই যে নির্দিষ্ট হারে, এটা ঋণের মতো বা বন্ডের মতো। আর লভ্যাংশ দিতে হয়, এটা শেয়ারের মতো। তাহলে অগ্রাধিকার শেয়ারের মধ্যে 2টা সিকিউরিটির বৈশিষ্ট্য বিদ্যমান, একটা বন্ড, একটা সাধারণ শেয়ার। এই জন্য অগ্রাধিকার শেয়ারকে একত্রে হাইব্রিড সিকিউরিটি, সংকর জাতীয় সিকিউরিটি, মিশ্র সিকিউরিটি বলা হয়। ক্লিয়ার? স্যার। ওকে। কোনো কনফিউশন? নাই স্যার। এখানে নিচে একটা এমসিকিউ লিখে রাখেন স্টার চিহ্ন দিয়ে, দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। এটা মূলত সপ্তম অধ্যায়ের এমসিকিউ, কিন্তু এটা এই অধ্যায়ে এমসিকিউ আকারে আসে এখন। এটা কি?
ওই যে অ্যাকাউন্টিং এর সংরক্ষিত আয় পড়ছিলাম আমরা, সংরক্ষিত আয় অথবা জমাকৃত মুনাফা, অথবা আপনি এটাকে বলতে পারেন রক্ষিত আয়, অথবা রিটেন আর্নিং। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটা? সংরক্ষিত আয়। পারা যাবে? পরবর্তী পয়েন্ট, বন্ড। দীর্ঘমেয়াদী জামানত যুক্ত ঋণের দলিলকে বন্ড বলে। দীর্ঘমেয়াদী জামানত যুক্ত ঋণের দলিলকে বন্ড বলে। স্যার লাইটের জন্য লেখা হ্যাঁ, দেখা যাচ্ছে না কি হ্যাঁ, করে? একটা মিনিট বুঝছি আমি। তাহলে দীর্ঘমেয়াদী জামানত যুক্ত ঋণের দলিলকে কি বলে? বন্ড বলে। লিসেন। আচ্ছা, আমরা এই অধ্যায়ে বন্ড কিনবো না বিক্রি করব? আমরা কারা? বিনিয়োগকারী। বিনিয়োগকারী। দুইটা জিনিস মনে রাখবেন, আমরা যে বিনিয়োগকারী, আমরা বন্ড ক্রয় করব, আমরা মূলত হচ্ছে ঋণদাতা। বন্ড ক্রয় আমাদের জন্য স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে পারেন। বন্ড ক্রয় আমাদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর বন্ড ইস্যু অথবা বিক্রয়, এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। আমরা যদি কখনো বন্ড ক্রয় বা বন্ড বিক্রয় বা ইস্যু করি কোম্পানি, তখন এটা দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমরা যখন বন্ড কিনবো তখন এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আবার কোম্পানি যখন বন্ড বিক্রি করে, সাপোজ আমরা কোম্পানি, তা আমরা যদি বন্ড বিক্রি করি এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। তাহলে বন্ড ক্রয় সম্পদ আর বন্ড বিক্রয় হচ্ছে দায়। পারা যাবে? বুঝছি এই জিনিসটা? স্যার, হুম। দীর্ঘমেয়াদী দায় কেন হয় বিক্রয় করলে? আচ্ছা, আপনি, আচ্ছা, বন্ড বিক্রয় মানে কি বা বন্ড দ্বারা আসলে কি বোঝায়? আমি আপনার থেকে ঋণ নিতে চাচ্ছি 10 বছরের জন্য। তো এই যে আমি আপনার থেকে ঋণ নিতে চাচ্ছি, আমি হচ্ছে ঋণ গ্রহীতা, আপনি হচ্ছেন ঋণ দাতা। এখন আমি আপনাকে বললাম যে ধরে না এই কাগজটা রেখে আমাকে 1 লাখ টাকা বা 5 লাখ টাকা ঋণ দেন, একটা কাগজ দিলাম আপনাকে। তাহলে আমি কাগজটা আপনাকে দিচ্ছি। আচ্ছা বলেন তো, আমার টাকা দরকার, আমি আপনাকে কাগজ দিচ্ছি, এটা কি আমি বন্ড পাচ্ছি না দিচ্ছি? বন্ড, বন্ড, কাগজটা, কাগজটা আমি দিচ্ছি। দিচ্ছি না, দিচ্ছি মানে তো বিক্রি করা বা ইস্যু করা। আমি আপনার কাছে বন্ডের কাগজটা দিচ্ছি, বিনিময়ে আমি আপনার থেকে টাকা নিচ্ছি। যিনি টাকা নিবেন তিনি কাগজ দিবেন। তো যিনি টাকা নিবেন তিনি কাগজ দিবেন, অর্থাৎ উনি কাগজ দিয়ে টাকা নিচ্ছেন। তার মানে কাগজটা হুম, আপনার কাছে বিক্রি করতেছেন। সো হ্যাঁ। উনি ঋণ নিচ্ছেন। আসলে যিনি বন্ড বিক্রি করেন উনি মূলত ঋণ গ্রহীতা। বুঝতে পারছি? আর আপনি আমার এই কাগজটা রেখে আমাকে ঋণ দিচ্ছেন, তাহলে আপনি বন্ডের কাগজটা কিনে নিছেন আমার থেকে 10 বছরের জন্য। হুম, বুঝতে পারছি? হ্যাঁ, স্যার। তার মানে যিনি বন্ড বিক্রি করবেন তার জন্য এটা দায়, আর যিনি বন্ড ক্রয় করবেন তার জন্য এটা সম্পদ। অ্যাকাউন্টিং এর তাহলে মনে রাখবো, বন্ড ক্রয় আমাদের জন্য সম্পদ আর বন্ড বিক্রয় আমাদের জন্য দায়। পারা যাবে? জি স্যার। ওকে স্যার। তো এখন পরের লাইনে লিখেন। আচ্ছা, এখন আমরা তো এই চ্যাপ্টারের মূলত বন্ডের ক্রেতা। তাহলে বন্ড ক্রয় আমাদের জন্য আসলে কি? বন্ড ক্রয় ক্রেতার জন্য স্থায়ী বা নির্দিষ্ট আয় সিকিউরিটি।
এরকম একটা এমসিকিউ পাবেন। কোনটি স্থায়ী আয় সিকিউরিটি? কোনটি স্থায়ী আয় সিকিউরিটি? বন্ড। উত্তর হচ্ছে বন্ড। বন্ড। আরো একটা আছে, ওই যে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে আপনি স্থায়ী আয় সিকিউরিটি বলতে পারেন। অর্থাৎ এই দুইটা থেকে প্রতি বছর আপনি নির্দিষ্ট পরিমাণ সুদ পাবেন, বেশিও না কমও না। বুঝছি? আচ্ছা, কোম্পানির জন্য, সরি, বিনিয়োগকারীর জন্য যদি স্থায়ী আয় সিকিউরিটি হয়, তাহলে কোম্পানির জন্য কি হবে বলেন? ঋণ দাতার জন্য স্থায়ী হচ্ছে দায়। আয়। স্থায়ী দায় না রে বাবা, স্থায়ী ব্যয়। খরচ। দায় কেমনে হয়? বন্ড ক্রয় করলে আমরা আয় পাই, তো কোম্পানি কি আয় পাবে না দায় পাবে না খরচ হবে? খরচ। খরচ, খরচ। খরচ খরচ। দায় না। এটা কাজে লাগানো। তাহলে বন্ড ক্রয় আমাদের জন্য স্থায়ী সিকিউরিটি, আর বন্ড বিক্রয় কোম্পানির জন্য স্থায়ী ব্যয় সিকিউরিটি। কেন? কোম্পানি কি ব্যয় করবে স্যার? কোম্পানি বন্ডের জন্য আমাদেরকে সুদ দিতে হবে, এই সুদটা আমাদের জন্য আয়, কোম্পানির জন্য ব্যয়। আর প্রতি বছর যেহেতু এটার পরিমাণ ফিক্সড, এই জন্য আমরা এটাকে নির্দিষ্ট আয় বা স্থায়ী আয় বলতেছি আমাদের জন্য। তাহলে কোম্পানির জন্য স্থায়ী ব্যয় সিকিউরিটি। ক্লিয়ার এবার? স্যার। এরকম স্থায়ী ব্যয়ের উৎস হচ্ছে দুইটা, মানে স্থায়ী ব্যয় হয় বা নির্দিষ্ট খরচ হয়, এরকম উৎস কয়টা? দুইটা। একটা বন্ড, একটা অগ্রাধিকার শেয়ার। পারা যাবে? জি স্যার। ওকে স্যার। এবার আসেন আমরা আরেকটা পয়েন্ট লিখি। একটা লাইন মনে রাখবেন যে বন্ডে, বন্ড বা ঋণপত্রে সুদ প্রদান করা হয়। আমরা অঙ্ক করতে গেলে বন্ডের অনেকগুলো মূল্য পাবো। লিখিত মূল্য, অবিহিত মূল্য, লিখিত মূল্য, অবিহিত মূল্য, বিক্রয় মূল্য, বাজার মূল্য, অনেকগুলো মূল্য পাবো, তখন আমরা কনফিউজড হয়ে যাব। আমরা মূলত কার উপর সুদ ধরবো? বন্ড বা ঋণপত্রে সুদ প্রদান করা হয় বা সুদ গণনা করা হয়, উত্তর হচ্ছে লিখিত মূল্যের উপর। কোনো কিছুর লিখিত মূল্য মানে এটার গায়ে যে দাম লেখা থাকে। আপনি একটা বই কিনতে গেছেন, বইয়ের গায়ে লেখা আছে 200 টাকার দাম, এই 200 টাকাটা হচ্ছে লিখিত মূল্য বা অবিহিত মূল্য। বুঝছি? জি স্যার। ওকে স্যার। তাহলে এবার আসেন পরবর্তী পয়েন্ট। যদি এটা মেইনলি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা এই চ্যাপ্টারে একটু শিখে ফেলি না। সেটা হচ্ছে বন্ড ইস্যু করা যায় কয় ভাবে? কিভাবে? বন্ড ইস্যু করা হয় ওই যে শেয়ারের মতো, তিন ভাবে। এক, সমহারে শেয়ার ইস্যু, সরি, সমহারে বন্ড ইস্যু। অর্থাৎ বন্ডের গায়ে যে দাম লেখা আছে, কোম্পানির যদি ওই দামে বিক্রি করে তাকে আমরা বলি সমহারে বন্ড ইস্যু। দুই নাম্বার, অধিহারে। আর তিন নাম্বার, অবহারে। অধিহার মানে লিখিত মূল্য থেকে বেশি, আর অবহার মানে লিখিত মূল্য কম, লিখিত মূল্য থেকে কম দামে। তার মানে কোম্পানি চাইলে লিখিত মূল্যে বন্ড ইস্যু করতে পারবে, কোম্পানি চাইলে লিখিত মূল্য থেকে বেশি মূল্যে বন্ড ইস্যু করতে পারবে, কোম্পানি চাইলে লিখিত মূল্য থেকে কম মূল্যে বন্ড ইস্যু করতে পারবে। সাধারণত অধিহারে আমরা তখনই বন্ড ইস্যু করে কোম্পানি, যখন বন্ডের অনেক বেশি চাহিদা থাকে। কারণ একটা বন্ডের চাহিদা অনেক, কিন্তু বন্ড আছে কয়েকটা মাত্র। তো তখন বন্ডের দামটা বাড়ায় দেওয়া যায়, সম্ভব। বুঝতে পারছি? স্যার, বলেন। লিখিত মূল্য কে নির্ধারণ করে? লিখিত মূল্য যে কে কোম্পানি নির্ধারণ বন্ড করে? ইস্যু করবে সে নির্ধারণ করবে। আচ্ছা। যে কোম্পানি বন্ড ইস্যু করবে সে নির্ধারণ করবে, স্বাভাবিক। আচ্ছা, সবকিছু নির্ধারণ করবে কোম্পানি, বিনিয়োগকারী শুধু বন্ডটা জাস্ট কিনবে, এতটুকুই। তবে বিনিয়োগকারী বন্ড কিনবে কোন মূল্যে বলতে পারবেন? লিখিত মূল্যে। বাজার না মূল্য স্যার। স্যার, না, বাজার মূল্যে। বাজার মূল্য জিনিসটা আসলে কি, এই চ্যাপ্টারে মনে রাখবেন। এই অধ্যায়ে বাজার মূল্য নিয়ে আপনারা একটু কনফিউজড হবেন। বাজার মূল্য মানে বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্য বলতে মূলত
এটা বুঝেন কিনা একটু দেখেন তো, একটু দেখেন। আচ্ছা, বন্ড বিক্রি করে কে? বিনিয়োগকারী না কোম্পানি? কোম্পানি। কোম্পানি। তাহলে কোম্পানি বন্ড বিক্রি করবে, মূলত এটা বিক্রয় মূল্য বা বাজার মূল্য। বাজার মূল্যের অপর নাম বিক্রয় মূল্য। তাহলে কোম্পানি বন্ড বিক্রি করবে বিক্রয় মূল্যে বা বাজার মূল্যে। আচ্ছা, কোম্পানি যেটা বিক্রয় মূল্য বলতেছে, আমি তো ভাই ক্রেতা, আমি কি বিক্রয় মূল্য বলি? না। না। তাহলে আপনি যখন অঙ্ক করবেন বাজার মূল্য ওয়ার্ডটা দেখলে মনে রাখবেন এটা আমার জন্য ক্রয় মূল্য। তাহলে আপনার অঙ্ক করতে সহজ হবে। আপনারা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেখবেন আমরা বাজার মূল্যের সাথে তুলনা করে সিদ্ধান্ত নিই। কেন? কারণ আমি এই দামে কিনছিলাম, আমি যে দামে কিনছি তার থেকে বেশি পেলে আমার লাভ, আমি যে দামে কিনছি তার থেকে কম পাইলে আমার লস। এরকম একটা ব্যাপার আসবে অঙ্কে। তাহলে বাজার মূল্য মানে বিক্রয় মূল্য। আর আমার জন্য এটা কোন মূল্য? ক্রয় মূল্য। মাথায় ঢুকছে? বুঝছি। স্যার বাজার মূল্য আর লিখিত মূল্যের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য, অনেক পার্থক্য। বাজার মূল্য মানে যেই তুমি কোম্পানি বন্ডটা বিক্রি করলো, কোম্পানি বন্ড বিক্রি করতে গেলে ওই যে আমি বলছি চাহিদার উপর নির্ভর করবে। চাহিদা যদি বেশি হয় দাম বাড়ায় দিবে, চাহিদা যদি কম হয় দাম কমায় দিবে। আচ্ছা, আপনি স্যার একটা সমান বই হইতে পারে না? হতে পারে, অস্বাভাবিক না তো, স্বাভাবিক। যার লিখিত মূল্য তা বাজার মূল্য হতে পারে, কিন্তু বাজার মূল্য মানেই লিখিত মূল্য নয়। এই যে আমরা তিনটে স্টেপ বললাম তো, কোম্পানি সমান দামে বিক্রি করতে পারে, বেশি দামে বিক্রি করতে পারে, কম দামে বিক্রি করতে পারে। বুঝছি। অর্থাৎ বাজার মূল্য কি লিখিত মূল্যের সমান হবে? হতেও পারে, আবার নাও হতে পারে। বাট বাজার মূল্য মানে লিখিত মূল্য না। লিখিত মূল্য বন্ডের গায়ে যে দাম লেখা আছে। ঠিক করলেন আপনি একটা প্রোডাক্টের প্রাইস ঠিক করলেন 100 টাকা। এখন আপনি যখন বাজারে গেলেন সেটা 100 টাকাও বিক্রি করতে পারেন, 105 টাকাও বিক্রি করতে পারেন, আবার 90 টাকাও বিক্রি করতে পারেন। তিনটা জিনিস। এখন এই যে আপনি 90 টাকা, 100 টাকা, 105 টাকা, এটা বাজার মূল্য। কিন্তু গায়ে যে দাম লেখা ছিল 100 টাকা, এটা হচ্ছে লিখিত মূল্য। পার্থক্যটা বুঝছি। এটা অনিশ্চিত কিন্তু লিখিত মূল্য নিশ্চিত। লিখিত মূল্য তো লেখাই থাকবে ফিক্সড। আর লিখিত মূল্যের আরেকটা শ্রেণী বলছি কি, অভিহিত মূল্য। স্যার বুঝছি। জি স্যার বুঝছি। হ্যাঁ, ওকে। তো এখন বন্ড ইস্যুর ব্যাপারটা তো গেল, এবার আসেন বন্ড কারা ইস্যু করতে পারে। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা, কাদের আসলে টাকার প্রয়োজন হলে তারা বন্ড ইস্যু করতে পারে? সরকারি বেসরকারি। স্যার দুইটা পক্ষ। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ দুই ধরনের মূলত। এক, সরকারি খাত। দুই, বেসরকারি খাত। বেসরকারি খাত বলতে মূলত বোঝায় নিবন্ধিত কোম্পানি। সরকারের যে কোনো পক্ষ বন্ড ইস্যু করতে পারে, সরকারের যে কোনো পক্ষ। আর সরকারি বন্ড গুলোকে আমরা বলি ট্রেজারি বন্ড। সরকারি বন্ডকে আমরা কি বলি? ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড। এবং ওগুলো ঝুঁকি মুক্ত। ওগুলো কি মুক্ত? ঝুঁকি মুক্ত। ঝুঁকি মুক্ত। ট্রেজারি বন্ড নিয়ে একটু বেশি পড়াশোনা করবেন, কারণ ট্রেজারি বন্ড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। যাই হোক, তাহলে স্যার বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কয় ধরনের? দুই ধরনের। একটা সরকারি খাত, একটা বেসরকারি খাত। বেসরকারি খাতেরটা মনে রাখবেন নিবন্ধিত কোম্পানি। আর সরকারি খাতের মতো আমি বলছি ট্রেজারি বন্ডটা একটু বেশি পড়বেন, কারণ ট্রেজারি বন্ড থেকে প্রচুর প্রশ্ন আসছে, বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্ন আসছে অনেকগুলা। আসেন আমরা এরপর একটু যাই। লিখেন বন্ডের প্রকারভেদ। যদিও বন্ডের পূর্ণাঙ্গ প্রকারভেদ নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা আজকে সৃজনশীলের সাথে রিলেটেড বন্ডগুলো নিয়ে একটু কথা বলবো। বন্ডের এখানে আংশিক প্রকারভেদটা আমি দেখাচ্ছি। আমরা এখানে মূলত তিনটা বন্ড নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। কয়টা বন্ড? তিনটা। একটা হচ্ছে কুপন বন্ড। কুপন, এই কুপন শব্দের অর্থ হচ্ছে সুদ। কুপন রেট মানে সুদের হার, কুপন মানে সুদ। তাহলে কুপন বন্ড, যে বন্ডের সুদ আছে।
এটার অপর নাম পরিশোধযোগ্য বা মেয়াদি বন্ড। এই জিনিসটাকে আপনি মনে রাখবেন, যেই বন্ডে সুদের হার ও মেয়াদকাল থাকবে। কয়টা জিনিস? দুইটা। দুইটা। সুদের হার, একটা বন্ডের ক্ষেত্রে তিনটে জিনিসকে আমরা বিবেচনা করি, সরি দুইটা জিনিসকে, একটা সুদের হার একটা মেয়াদকাল, আরো একটা আছে প্রত্যাশিত আয়ের হার। কিন্তু প্রত্যাশিত আয়ের উপর আমরা নির্ভর করতেছিলাম, আমরা বন্ডের প্রকারভেদটা ঠিক করি সুদের হার আর মেয়াদকালের উপর। তো সৃজনশীলের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন সুদের হার আর মেয়াদকালের মধ্যে কোনটা আছে। যদি দুইটাই থাকে তাহলে এটা কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ড বা মেয়াদি বন্ড। স্যার পরিশোধযোগ্য বন্ড মানে কি? যেই বন্ডটা একটা নির্দিষ্ট সময় পর পরিশোধ করে দেওয়া হবে। ধরেন বন্ডের মেয়াদ 10 বছর, তাহলে 10 বছর পর কোম্পানি ওই বন্ডের টাকা পরিশোধ করে দিবে। আচ্ছা যদি স্যার অপরিশোধযোগ্য হয় বা চিরস্থায়ী হয়, তার মানে কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত বা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই বন্ডের টাকা পরিশোধ করবে না। কোম্পানি বিলোপ সাধন হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই বন্ডের টাকা পরিশোধ করবে না, এটাই হচ্ছে চিরস্থায়ী বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। ওটাকে আমরা অসীম বন্ড বলি। আর পরিশোধযোগ্য বললে কোম্পানি নির্দিষ্ট মেয়াদ পরে বন্ডের টাকা পরিশোধ করে দিবে, এটাকে বোঝায়। 2 নম্বর, জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড, দেখেন জিরো মানে শূন্য, এটাকে এই জন্য অনেকে শূন্য কুপন বন্ড বলে। জিরো মানে শূন্য, তাহলে শূন্য কুপন বন্ড। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি সুদের হার থাকবে না এবং এই বন্ডটা অবহারে বিক্রি করা হয়। অবহারে বা বাট্টায় বিক্রয় করা হয়, এটা একদম নিশ্চিত। অর্থাৎ এই বন্ড লিখিত মূল্য থেকে কম মূল্যে বিক্রি করা হয়, এটা মনে রাখেন। জিরো কুপন বন্ড অবহারে বা বাট্টায় বিক্রয় করা হয় এবং এটা লিখিত মূল্যে পরিশোধ করা হয়। কোন মূল্যে? বললে লিখিত মূল্যে পরিশোধ করা হয়। আচ্ছা, তাহলে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস বললাম। সুদের হার থাকবে না, অবহারে বা বাট্টায় বিক্রয় করা হয়, লিখিত মূল্যে পরিশোধ করা হয়। একটা প্রশ্ন হতে পারে স্যার জিরো কুপন বন্ডে কি সুদ নাই? আছে। তাহলে আমরা যে বলছি সুদের হার থাকবে না, ব্যাপারটা হচ্ছে ধরেন যে একটা জিরো কুপন বন্ডের দাম সাপোজ 1000 টাকা লিখিত মূল্য, আমরা এই বন্ডটা বিক্রি করব 800 টাকায়। একটা মিনিট, জিরো কুপন বন্ডের সুদ আছে কিনা? উত্তর হচ্ছে জিরো কুপন বন্ডের সুদ আছে, কিন্তু জিরো কুপন বন্ডের সুদের হার নাই। ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি একটা বন্ডের গায়ে লেখা আছে লিখিত মূল্য 1000 টাকা, তাহলে 1000 টাকার বন্ডটা 1000 টাকায় বিক্রি করব, এটা যেহেতু সুদের হার নাই, তাহলে বিক্রি করবো কিভাবে? তখন বলা হচ্ছে এটা কম মূল্যে বিক্রি করা হবে। কম মূল্য মানে অবহারে। তো ধরেন কত টাকায়, সাপোজ আমি আপনার কাছে বন্ডটা 800 টাকায় বিক্রি করলাম, তার মানে আপনি আমাকে 800 টাকা দিলেন। তা এখন একজন বিনিয়োগকারী একটা বন্ড কিনছে 800 টাকা দিয়ে, যদি এখানে সুদই না থাকে সে বন্ডটা কেন কিনবে? আসলে এই বিনিয়োগকারী মেয়াদ শেষে বন্ডের লিখিত মূল্যটা ফেরত পাবে। আচ্ছা আমি বন্ড কিনছি 800 টাকা দিয়ে, ফেরত পাবো লিখিত মূল্য, লিখিত মূল্য কত? 1000 টাকা। তাহলে বলেন তো এখানে আমার লাভ কত? 200 টাকা। 200 টাকা। তাহলে কি সুদ নাই? সুদ কি নাই? সুদ আছে, আছে। কিন্তু সুদের হার নাই। বুঝতে পারছি? বুঝছেন এবার জিরো কুপন বন্ডের কাহিনীটা ক্লিয়ার? ওকে স্যার। তাহলে জিরো কুপন বন্ড সুদের হার থাকবে না, অবহারে বা বাট্টায় বিক্রয় করা হয়, লিখিত মূল্যে পরিশোধ করা হয়। কেউ যদি জানতে চায় তাহলে জিরো কুপন বন্ডের লাভ কিভাবে নির্ধারিত হবে বা সুদ কিভাবে নির্ধারিত হবে, উত্তর হচ্ছে বিক্রয় মূল্য আর লিখিত মূল্যের পার্থক্য। বুঝছি? এবার আসেন 3 নাম্বার, চিরস্থায়ী বন্ড। স্যার একটা প্রশ্ন ছিল। পরে 3 নাম্বার হচ্ছে চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড।
লিখছেন? জি স্যার। এটাকে আপনি আরেকটা নাম বলতে পারেন, ডিপ ডিসকাউন্ট বন্ড। চিরস্থায়ী বন্ড, অসীম বন্ড, অপরিশোধযোগ্য বন্ড। আমরা যখন সৃজনশীলে যাব, আমরা যদি দেখি সুদের হার এবং মেয়াদ দুইটাই আছে, তাহলে 1 নম্বর কুপন বন্ড। সুদের হার যদি না থাকে তাহলে এটা জিরো কুপন বন্ড। আর চিরস্থায়ী বন্ডে মেয়াদ কাল থাকবে না। সিম্পল জিনিস। কি থাকবে না? উত্তর মেয়াদ কাল থাকবে না। এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। এখন চিরস্থায়ী বন্ডের তাহলে মেয়াদ কতদিন? কেউ যদি প্রশ্ন করে, আপনি এটা একটা উত্তর আছে কিন্তু মেয়াদ কতদিন, আপনি তো জানেন মেয়াদ নাই, তাহলে মেয়াদ কতদিন জিজ্ঞেস করলো যে, তখন অ্যান্সার দিবেন কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত। কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত মেয়াদ। হিসাব বিজ্ঞান ফিনান্সে আমরা যে ওয়ার্ড গুলাতে চিরস্থায়ী ওয়ার্ডটা পাবো, চিরস্থায়ী। কোনো বন্ড বা কোনো শেয়ারের মেয়াদ যদি অসীম হয়, যেমন সাধারণ শেয়ার, এটার মেয়াদ কতদিন? উত্তর হচ্ছে এটার মেয়াদ নাই, এটার মেয়াদ অসীম, আজীবন। এই যে আজীবন মানে কতদিন? উত্তর হচ্ছে কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত। কোম্পানি বন্ধ হয়ে গেলে এগুলো সবগুলো মেয়াদ শেষ। বুঝতে পেরেছি? হুম। ওকে, তাহলে আমরা তিনটা চিরস্থায়ী বন্ডের নাম বন্ডে বলেন বলেন বলেন। চিরস্থায়ী বন্ডে বিনিয়োগকারী বিনিয়োগ করে লাভ কি? ওমা, বিনিয়োগকারী কোম্পানির বিলোপ সাধন পর্যন্ত প্রতি বছর সুদ পাচ্ছে না। একটা সহজ উদাহরণ দিই। আপনি একটা বন্ড কিনছেন 1,000 টাকা দিয়ে, যদি এটা 10% সুদ হয়, তাহলে প্রতি বছর সুদের পরিমাণ কত? 100। 100। তো আমি যে টাকা ইনভেস্ট করছি এটা উঠে আসতে সময় লাগবে মাত্র 10 বছর, কিন্তু বন্ডের মেয়াদ তো আজীবন। সাপোজ বন্ডের মেয়াদ মানে কোম্পানি 100 বছরের বিলোপ সাধনা নেই, তাহলে এটা যদি 100 বছর মেয়াদ হয়, 100 বছর ইন্টু 100 কত হলো? 10,000। 10,000 টাকা। এরপরে আবার ওই 100 বছর পর যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে না আমি টাকা ফেরত পাবো। যদি কোম্পানি বন্ধ না হয়, তাহলে তো আমি সুদ পাইতে থাকবো। বুঝতে পারছি? কন্টিনিউয়াস কোম্পানি তো প্রসেস। মানে বিনিয়োগকারী তো মূল টাকা লাগতেছে না, বিনিয়োগকারী তো মূল টাকা ফেরত পাবে, যত বছর পরেই হোক মূল টাকা কিন্তু ফেরত পাবে। বুঝছি এবার? জি স্যার। স্যার, ও তো অবশ্যই লাভ আছে, বলেন। বিনিয়োগ স্যার সাধন প্রত্যেকটা কোম্পানির কি নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে? না, কোনো কোম্পানির কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না, কোম্পানির সবসময় অনির্দিষ্ট মেয়াদ। কোম্পানির সবসময় মেয়াদ অনির্দিষ্ট। কোম্পানি আমরা বলি আহ, এটাকে বলেন না চির কি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। ওটা আমি ভুলে গেছিলাম হঠাৎ করে। তাহলে কোম্পানি হচ্ছে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। কারণ এখন এই চিরন্তন অস্তিত্ব এটা থাকার পরেও কোম্পানি অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। কেন? তার অনেকগুলো কারণ থাকতে পারে। সে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারে, তাকে কোনোভাবে মানে কোনো আইন ভঙ্গ করার কারণে তার নিবন্ধন বাতিল হতে পারে। অর্থাৎ কোম্পানি যে কোনো কারণে বিলোপ সাধন হতে পারে। কোম্পানি আইনে এরকম বেশ কিছু কারণ লেখা আছে, আপনাদের ম্যানেজমেন্ট ক্লাসগুলোতে এটা আলোচনা হয়েছে। ওই কারণগুলোতে কোম্পানি বিলোপ সাধন হতে পারে। বিলোপ সাধনের মেয়াদ শেষ, কিন্তু নর্মালি কোম্পানির কোনো মেয়াদ থাকে না। কোম্পানির আইনেই লেখা আছে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। বুঝছি এবার? হ্যাঁ স্যার। ওকে স্যার। স্যার, বলেন বলেন। চিরস্থায়ী বন্ড কি মানে সুদের হারটা কি উঠানামা করবে নাকি নির্দিষ্ট থাকবে? সকল বন্ডের সুদের হার নির্দিষ্ট। বন্ডের সুদের হার কখনো ওঠানামা করে না। ঠিক আছে, আসেন এবার। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা বন্ড নিয়ে আলোচনা করব? মূলত তিনটে। 3টা। আমরা এখন জানতে চাচ্ছি বন্ডের মূল্য। এই ওয়ার্ডটা আবার একটু বুঝিয়েন। বন্ডের মূল্য বলতে এই চ্যাপ্টারে বন্ডের বর্তমান মূল্যকে বোঝায়, প্রেজেন্ট ভ্যালু, অথবা বন্ডের অন্তর্নিহিত মূল্য। সংক্ষেপে আমরা বলি ভিবি, ভ্যালু অফ বন্ড। ওয়ার্ডটা খেয়াল করেন। বন্ডের মূল্য অথবা বন্ডের বর্তমান মূল্য অথবা বন্ডের অন্তর্নিহিত মূল্য, যেই ওয়ার্ডটাই পরীক্ষা দিক নির্ধারণ করব আমরা। তাহলে বন্ডের মূল্য নির্ধারণ বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে? কেন মূল্য নির্ধারণ করতে হবে? কাহিনী কি? কাহিনীটা হচ্ছে, আপনি তো বিনিয়োগকারী, আপনি একটা বন্ড কিনছেন। ধরেন আপনি 900 টাকা দিয়ে একটা বন্ড কিনছেন। তো বন্ড থেকে আপনি টোটাল ধরেন 2,000 টাকার মতো ফেরত পাবেন, কারণ সুদ পাবেন প্রতি বছর।
এখন লিখিত মূল্যের উপর সুদ পাবেন কত টাকা, সাপোজ প্রতি বছর আপনি 100 টাকা পাবেন, কয় বছর? 10 বছর। তাহলে আপনি বন্ড থেকে 10 বছরে 1000 টাকা সুদ পাবেন। আবার বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, মেয়াদ কাল শেষে আপনাকে এই টাকাটা ফেরত দিয়ে দিবে। তাহলে আপনি 1000 টাকা সুদ পাবেন, আবার 1000 টাকা আসল টাকা ফেরত পাবেন, তাহলে 2000 টাকা পাবেন। অথচ আপনি বন্ডে বিনিয়োগ করছেন মাত্র 900 টাকা। এই যে যেই টাকা বিনিয়োগ করছেন এটার নাম বাজার মূল্য, একটু লিখে আসছি। আপনি যে টাকা বিনিয়োগ করছেন তার নাম মূল্য তো কি? বাজার মূল্য। বাজার মূল্য। এখন আপনি তো বিনিয়োগ করছেন আজকে, কিন্তু 2000 টাকা পাবেন তো ভবিষ্যতে। এই যে ভবিষ্যতে যে 2000 টাকা পাবেন তার আজকের মূল্য নির্ণয় করার নামই বন্ডের মূল্য নির্ধারণ। বুঝতে পারছি? আপনি যে ভবিষ্যতে 2000 টাকা পাবেন, কি কি? সুদ পাবেন, আসল পাবেন। এই দুইটা জিনিস যে পাবেন, আপনি ভবিষ্যতে পাবেন 2000, তো আজকের মূল্যে টাকাটা কত? 2000 টাকার আজকের মূল্য কত? 2000 টাকার আজকের মূল্য যদি ধরেন 1800 টাকা হয়, বা 1500 টাকা হয়, বা 1200 টাকা হয়, তখন আপনি ঠিক করবেন, আরে আমার বাজার মূল্য জানি কত, 900, কিন্তু আমি ফেরত পাচ্ছি আজকের মূল্যে 1200 টাকা, ওকে আমার লাভ হচ্ছে। কিন্তু ধরেন এই 2000 টাকার আজকের মূল্য যদি 850 টাকা হয়, তাহলে বন্ডটা কি আপনার জন্য ভালো? না স্যার। 2000 টাকার আজকের মূল্য যদি 850 টাকা হয়, বন্ডটা কি আপনার জন্য ভালো? না, কেন না? না কেন? লাভ কারণ লাভ আমি হচ্ছে না কিনছি কেন? কত দিয়ে? কিনছি কত 900। দিয়ে? 900। অথচ আমি ফেরত পাচ্ছি মাত্র 850। তার মানে বন্ডের বর্তমান মূল্য দিয়ে আমরা বুঝি, আমরা বন্ড থেকে যে টাকা ফেরত পাই তার আজকের মূল্য। বুঝতে পারছি? এই জন্যই সৃজনশীলের তুলনা করে সিদ্ধান্ত হবে কার কার মধ্যে, বাজার মূল্য আর বর্তমান মূল্যের মধ্যে। বাজার মূল্য হচ্ছে আমি বিনিয়োগ করছি যে টাকা, আর বর্তমান মূল্য হচ্ছে আমি পাচ্ছি যে টাকা। তো আমার বিনিয়োগ থেকে আমার প্রাপ্তি বেশি হইতে হবে। আমরা নড়ে গেছে। একটা মিনিট, একটা মিনিট। তাহলে আমরা বর্তমান মূল্যের সাহায্যে মূলত কি করি? বাজার মূল্য আর বর্তমান মূল্য মধ্যে মূলত আমরা তুলনা করি। বর্তমান মূল্য বলতে বোঝাচ্ছে আমি বন্ড থেকে যেই টাকা পাবো তার আজকের মূল্য। তাহলে আমরা মূলত এই চ্যাপ্টারে বন্ডের আজকের মূল্য বা বর্তমান মূল্য নির্ণয় করি। এই জন্য এখানে ওই যে অর্থের সমমূল্য চ্যাপ্টারের প্রেজেন্ট ভ্যালুর নিয়মগুলো আসবে। আচ্ছা, তো উত্তরটা বের করার পর যে উত্তর আসবে এটা হচ্ছে আমার প্রাপ্তির পরিমাণ। তো আমি সিদ্ধান্ত কিভাবে নিব? আমি দিব বন্ডের বাজার মূল্যটা কত, বাজার মূল্য থেকে আমার বর্তমান মূল্য বেশি না কম। যদি বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি হয় আমি বন্ডে বিনিয়োগ করব, আর যদি বাজার মূল্য থেকে বর্তমান মূল্য কম হয় আমি বন্ডে বিনিয়োগ করব না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আসেন। একটা বর্তমান মূল্য বড় হলে ভালো না? তাহলে বর্তমান মূল্য বড় হলে ভালো, রাইট? আচ্ছা, আমি সিদ্ধান্ত অবশ্যই নিচে লিখে দিব। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আমি একজন বিনিয়োগকারী, আমি বন্ড থেকে কি কি পাইতে পারি? বলেন। সুদ। আমরা বন্ড থেকে কি কি পাই? সুদ পাই, এক নাম্বার। সুদের হার। আচ্ছা, সুদ কি, এই সুদের হার আসলো কোত্থেকে? সুদের হার পাই বেটা? আমরা বন্ড থেকে পাই কি? সুদ পাই। সুদের হার তো পাই না, সুদ তো একটা পার্সেন্টেজ। ওকে, তাহলে আমি একজন বিনিয়োগকারী, আমি বন্ড থেকে সুদ পাই, এক নাম্বার। তো সুদটাকে আমরা একবার পাই না বারবার পাই? বারবার পেয়ে। বারবার পাই। তাহলে আমরা বলতে পারি না ওই যে বৃত্তি, এটা এক ধরনের বৃত্তির মতো আচরণ করে? ওই যে অর্থের হ্যাঁ। সমূল্য চ্যাপ্টারের কিস্তি, অ্যানুইটি বা বৃত্তি, সুদ আমরা প্রতি বছর পাবো, মানে বারবার পাই। তাহলে এটা অনেকটা কিস্তির মতো বা বৃত্তির মতো। আচ্ছা, এক নাম্বার। তো এখন আপনি এই বৃত্তির টাকাটা মানে এই সুদের টাকাটা একবার পাবেন না 10 বার পাবেন? তো যদি মেয়াদকাল 10 বছর হয়, কয়বার পাবো? 10। 10 বার। তার মানে আমরা প্রথমে বন্ড থেকে সুদ পাই, সুদের বর্তমান মূল্য বের করতে হবে। কার বর্তমান মূল্য? সুদের। সুদের বর্তমান মূল্য। তো সুদের বর্তমান মূল্যে আমরা সূত্র ফলো করব কার? অ্যানুইটির সূত্র। কেন? কারণ সুদ আমরা প্রতি বছর একই রকম পাই, সুদ আমরা বারবার পাই। প্রতি বছর অর্থাৎ অথবা বারবার সমপরিমাণ টাকা পাইলে তাকে আমরা বৃত্তি বলি। তাহলে সুদ যেহেতু আমরা বারবার পাচ্ছি, তার প্রেজেন্ট ভ্যালু বের করার সময় আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র ফলো করব। বুঝতে পারছি? প্লাস, আচ্ছা, আমরা মেয়াদকাল শেষে মূল টাকাটা ফেরত পাবো না, আসল টাকাটা? জি স্যার। মেয়াদকাল শেষে আমরা যা ফেরত পাই তাকে বলা হয় মেয়াদ পূর্তি মূল্য। মেয়াদ পূর্তি অর্থাৎ মেয়াদ শেষে যে টাকা পাওয়া যায়, পূর্তি মানে শেষ। তাহলে মেয়াদ পূর্তি মূল্য, তো মেয়াদ পূর্তি মূল্যটা তো আপনি ফেরত পাবেন, অথবা আসল টাকা তো আপনি ফেরত পাবেন। তাহলে ওইটারও প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মেয়াদ পূর্তিতে
প্রাপ্য অর্থের বর্তমান মূল্য। এই সূত্র বুঝলে আমাদের ম্যাথমেটিক্যালি অনেক কিছু শেষ। এটা বুঝছেন কিনা আগে দেখেন। আমরা বন্ড থেকে দুইটা জিনিস পাই, একটা সুদ আর একটা মেয়াদ পূর্তি মূল্য। তাহলে সুদের বর্তমান মূল্য বের করব আর একটা মেয়াদ পূর্তি মূল্যের বর্তমান মূল্য বের করব। এই দুটো জিনিস বুঝছি। স্যার মেয়াদ প্রতি বর্তমান মূল্যটা মানে কি বুঝেছি? আপনি মেয়াদ শেষে আগামী 10 বছর পর আমি বন্ডের 1000 টাকা ফেরত পাবো। 10 বছর পরের 1000 টাকা আর আজকের 1000 টাকা কি সেম? না স্যার। না। তাহলে 10 বছর পরের 1000 টাকার আজকের মূল্য আসলে কত, এটা বের করতে চাচ্ছে। ঠিক আছে। তাহলে মানে 10 বছর পরে বর্তমান মূল্য, আজকে আজকে সুদের বর্তমান মূল্যটা বের করবো। রাইট, 10 বছর পরে যে টাকাটা পাবো তার আজকের মূল্য। আর আজকের সুদ না, তো সুদ তো আমি 1 বছর পর পর পাবো, আগামী 10 বছরে পাবো। এখন 10 বছর পর না, কিন্তু 10 বছরে পাবো। প্রথম বছর পর 100, দ্বিতীয় বছর পর 100, তৃতীয় বছর পর 100, চতুর্থ বছর পর 100, এভাবে 10 বছর পর্যন্ত পাবো। তাহলে এই 10 বছরের সুদের বর্তমান মূল্য বের করব। তাহলে দুইটা জিনিস বের করব, সুদের বর্তমান মূল্য, মেয়াদ পূর্তিতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য। দুইটা বের করে যা আসবে সেটা যদি বাজার মূল্য থেকে বেশি হয় বিনিয়োগ করব, সেটা যদি বাজার মূল্য থেকে কম হয় বিনিয়োগ করব না। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। তাহলে আসেন বলেন, তাহলে সুদের ক্ষেত্রে আমরা কোন সূত্র ফলো করব? বৃত্তির সূত্র। কোন সূত্র? বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় সূত্র। আচ্ছা, মেয়াদ শেষ টাকাটা আমরা কয়বার পাবো? একবার। একবার। তাহলে আমরা এখানে এককালীন অর্থের বর্তমান মূল্য সূত্র ফলো করতে পারি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন তো, একটু খেয়াল করেন। প্রথমে আমি পরিশোধযোগ্য বন্ডের সূত্র লিখব। এক, পরিশোধযোগ্য বন্ড বা কুপন বন্ড। পরিশোধযোগ্য বন্ডের মূল্য নির্ণয়। আচ্ছা, পরিশোধযোগ্য বন্ড তার মানে যার মেয়াদ থাকবে, অর্থাৎ এখানে মেয়াদ পূর্তি মূল্য থাকবে। আবার সুদের বর্তমান মূল্য, তার এখানে সুদ থাকবে, কারণ পরিশোধযোগ্য বন্ডের সুদ থাকে। তাহলে দুইটার বর্তমান মূল্য এখানে আসবে না? আচ্ছা, অ্যানুইটির সূত্র কি ছিল? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র। A into 1 minus 1 divided by 1 plus I রাইট, is এ equal to N. ইন্টু 1 - 1/1 + I² ডিভাইড বাই আই। দেখেন, এই জিনিসটা আমরা অ্যানুইটির সূত্র ফলো করি, এটা অ্যানুইটি। তো এটাকে ফলো করে আমরা এখানে সূত্র লিখতেছি সুদ। আমরা অ্যানুইটির জায়গায় লিখতেছি সুদ, ক্যাপিটাল লেটার আই। স্মল লেটার আই মানে সুদের হার, আর ক্যাপিটাল লেটার আই মানে সুদের পরিমাণ কত টাকা, গুণ 1 - 1 এখানে আই এর পরিবর্তে, সুদের হারের পরিবর্তে আমরা প্রত্যাশিত আয়ের হার লিখি। আচ্ছা, প্রত্যাশিত আয়ের হারের আরেকটা সিনোনিম আছে। প্রত্যাশিত আয়ের হারের সিনোনিম হচ্ছে মূলধন ব্যয়। কোম্পানি এটাকে ব্যয় বলে আর আমরা এটাকে আয় বলি। কোম্পানি এটাকে সুদের হার বলে, সরি, মূলধন ব্যয় বলে, আমরা এটাকে বলি প্রত্যাশিত আয়। তাহলে কোম্পানি যেটাকে ব্যয় বলে আমরা সেটাকে কি বলি? আয়। আয় বলি। এখন প্রত্যাশিত আয় মানে কি? বিনিয়োগকারী বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় প্রত্যাশা করেন। সুদের হার মানে কিন্তু প্রত্যাশিত আয় না। সুদের হার তো কোম্পানি ফিক্সড করে দিয়েছে। কোম্পানি, সরি, বিনিয়োগকারী বন্ড থেকে যে পরিমাণ আয় প্রত্যাশা করেন অরিজিনালি, সেটাকে প্রত্যাশিত আয় বলে। আর কোম্পানি বন্ডের পেছনে যে পরিমাণ টাকা খরচ করবেন সেটাই মূলত মূলধন ব্যয়। ক্লিয়ার এবার? একটু বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, মূলধন ব্যয়কে কে দ্বারা প্রকাশ করা হয়? সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের এটা লাগে। মূলধন ব্যয়কে প্রকাশ করা হয় কে দ্বারা? কে এর ফুল মিনিং কস্ট অফ ক্যাপিটাল। আমি একটু লিখে দিচ্ছি এটা। এই কে দ্বারা বুঝায় কস্ট অফ ক্যাপিটাল, বাংলায় হচ্ছে মূলধন ব্যয়। আর ষষ্ঠ অধ্যায়ে এটাকে আমরা প্রত্যাশিত আয় বলি। কে আছে এরকম চারটা। কয়টা কে আছে ফিনান্সে? চারটা। একটা হচ্ছে কে ডি, এটা ডিবেঞ্চার। কে ডি বন্ডের ক্ষেত্রে হচ্ছে ডি। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে পি। পি মানে প্রেফার্ড শেয়ার, কেপি। সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা বলি কে ই। কোন কোন বইতে কে সি লেখা, একই। কে ই, ই মানে ইকুইটি অর্থাৎ সাধারণ শেয়ার, অথবা সি মানে কমন স্টক অথবা সাধারণ শেয়ার। আর 4 নম্বর হচ্ছে কে আর। কে আর মানে হচ্ছে সংরক্ষিত আয়ের ক্ষেত্রে। সংরক্ষিত আয়ের ইংরেজি নাম রিটেইন আর্নিং, ওখান থেকে আর নেওয়া হয়েছে। তাহলে টোটাল কয়টা কে? চারটা। প্রথমটা কি?
কেডি কেডি, 2 নাম্বার কেপি কেপি কেপি, 3 নাম্বার কেই কেই, আর 4 নাম্বার কেআর। স্যার বুঝছি? ওকে স্যার, তাহলে কে এর ফুল মিনিং আশা করি জেনে গেলাম। তো এখানে যেহেতু আমরা বন্ডের অঙ্ক করতেছি এই জন্য এখানে আমরা ডি লিখছি। তাহলে প্রথম অংশ শেষ। দেখেন সুদের বর্তমান মূল্য কমপ্লিট, এবার কার বর্তমান মূল্য বের করব? মেয়াদ পূর্তিতে প্রাপ্য অর্থের আচ্ছা আচ্ছা, মেয়াদ শেষ আমরা যে টাকাটা পাবো এটা কয়বার পাবো? একবার। এটা এককালীন অর্থ না? হ্যাঁ, এককালীন অর্থের প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র কি? এফ ডিভাইডেড প্লাস আই টু দি পাওয়ার এন। এফবি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এটাই তো? জি স্যার। ওকে, তো এফবি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, কিন্তু এখানে তো আমরা বলছি মেয়াদ পূর্তি মূল্য। মেয়াদ পূর্তি মূল্যকে ইংরেজিতে বলে এমভি, তবে এটাকে আপনি চাইলে আরভি লিখতে পারেন। স্যার এমভি আরভি পার্থক্য কি? আমি নিচে ওয়ার্ড গুলো বিস্তারিত লিখবো অবশ্য। এমভি মানে ম্যাচুরিটি ভ্যালু, আরভি মানে রিডিমেবল ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালুর বাংলা হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, আর রিডিমেবল ভ্যালুর বাংলা হচ্ছে পরিশোধযোগ্য মূল্য। তার মানে কোম্পানি মেয়াদ শেষে যে টাকা পরিশোধ করবে, এই জন্য আরভি আর এমভি আসলে একই জিনিস। আপনি আমরা এমভিটা খুব কমন, এটা বেশি দেখি আমরা, তবে কেউ যদি আরভি লিখে ভুল না। বুঝছি? ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন। শেষ। স্যার আরবি এর পূর্ণরূপ কি বলছেন যে ফুল লিখে দিব ফর্ম? লিখে দিব, পনেরোগুলো লিখে দিব, মনে না থাকলে লিখে দিব, এখন লেখার দরকার নেই। দেখেন আমি সবগুলো জিনিস লিখে দিব বলছি, কোনো সমস্যা নেই। এখন এই সূত্রটা বুঝছেন কিনা আগে দেখেন। সূত্রের দুইটা পার্ট, একটা হচ্ছে সুদের বর্তমান মূল্য, আরেকটা হচ্ছে মেয়াদ পূর্তি মূল্যের বর্তমান মূল্য। এই দুটো জিনিস কি বুঝছি? জি স্যার। ওকে, আচ্ছা দেখি এখন বলেন তো, যদি বন্ডটা জিরো কুপন বন্ড হয়, তাহলে এখানে কোন অংশটা থাকবে কোন অংশটা থাকবে না? বর্তমান মূল্য অংশটা থাকবে শুধু। পরেরটা থাকবে। পরেরটা থাকবে, আগেরটা কেন থাকবে না? সুদ সুদ নেই। নাই এখানে, রাইট, এখানে সুদ নাই। তাহলে আমরা বলতে পারি ভ্যালু অফ বন্ড সমান এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন। বুঝছেন কিনা বলেন? জি স্যার। বুঝছি। আচ্ছা স্যার, এই দুটো জিনিস ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার আমরা 3 নাম্বার চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করব। আচ্ছা আচ্ছা, আমি কি এগুলো মুছে দিতে পারি? সেখানে ক্যারিয়ার জায়গায় আই ব্যবহার করা যাবে না? না, ব্যবহার করা যাবে না, কারণ আই দ্বারা তো আপনি সুদ বের করতেছেন। আই কেমনে ব্যবহার করবেন? আই তো চলে গেছে এখানে, এখানে দুইটা পার্সেন্ট থাকে, একটা স্মল লেটার আই আর একটা প্রত্যাশিত আয়। তো আই মানে সুদের হার, প্রত্যাশিত আয় মানে, সরি, কে মানে প্রত্যাশিত আয়ের হার। তো দুটো দুই জিনিস। যাই হোক, তাহলে এখন আমরা চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করবো। স্যার এগুলো মুছে দিই, একটু খেয়াল করেন। 3 নাম্বার, আমরা এই পরিশোধযোগ্য থেকে চিরস্থায়ীটা বের করি। আচ্ছা চিরস্থায়ী বন্ড মানে কি? কি থাকবে না? মেয়াদ থাকবে না। মেয়াদ থাকবে না। আচ্ছা, তো যদি মেয়াদ না থাকে তাহলে এটা কি সম্ভব? না। কেন সম্ভব না? কারণ এখানে উপরে হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, তো যদি মেয়াদই না থাকে মেয়াদ পূর্তি মূল্য আসবে কোথা থেকে? আবার নিচে হোল টু দি পাওয়ার এন, এখানে তো এন নাই, তাহলে এটা বাদ। এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা আয় কি থাকবে না? সুদ থাকবে না? থাকবে। থাকবে। প্রত্যাশিত আয় থাকবে, কিন্তু মেয়াদকাল কি থাকবে? না স্যার। না। এই যে দেখেন তো, এবার বুঝছেন কিনা? বুঝছেন? জি স্যার। যা যা থাকবে না আমি সবাইকে বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি রইল কে কে? আচ্ছা আই যদি আই একের সাথে গুণ করি তাহলে আই একে আই, তাহলে আমরা আইটা এখানে নিয়ে আসতে পারি না? এটাই অ্যান্সার। স্যার। দেখেন বুঝছেন কিনা? তাহলে চিরস্থায়ী বন্ডের মূল্য, মেয়াদগুলো সব বাদ দিয়ে দিছি, লাস্টের পার্ট আর এখানে উপরে মেয়াদ ছিল ওই পার্ট বাদ দিয়ে দিছি, উত্তর হচ্ছে আই ডিভাইড বাই কেডি। তাহলে এটাই মূলত চিরস্থায়ী বন্ডের মূল্য। মূলত তাহলে সূত্র আসলে একটা, একটাকে আমি সবগুলো বের করলাম। তাহলে আমাদের 3টা বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র কমপ্লিট। পাইছেন কিনা? বুঝছি কিনা? জি এবার স্যার। আমি এবার আমি মূল্যগুলো একটু ক্লিয়ার করব, অর্থাৎ কোনটা লিখিত মূল্য কি জিনিস, মেয়াদ পূর্তি মূল্য ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু লিখে দিচ্ছি বিস্তারিত। তাহলে স্যার 3টা বন্ডের সূত্র নিয়ে কোনো কনফিউশন? না স্যার। নাই স্যার। তাহলে আসেন এবার আমি একটু এটা ক্লিয়ার করে দিই। এখানে
প্রথমে আসবে এফভি। লিখিত মূল্য অথবা অভিহিত মূল্য। অনেক অঙ্কে দেখবেন অভিহিত মূল্য থাকবে, অনেক অঙ্কে লিখিত মূল্য থাকবে। বন্ডের গায়ে যে দাম লেখা থাকে সেটাই লিখিত মূল্য। তারপর আমরা পাবো আই। আই মানে ইন্টারেস্ট রেট, অথবা কেউ কেউ বলে রেট অফ ইন্টারেস্ট, একই জিনিস, সুদের হার। তবে এটার আরেকটা নাম আছে, কুপন রেট। বাংলায় কুপন, সুদের হার। কুপন নামটা থাকে, যদিও এটার অর্থ সুদের হার, কিন্তু কুপন শব্দটা দিয়ে দিবে। এবার আসেন এন। এন মানে হচ্ছে মেয়াদকাল, নাম্বার অফ পিরিয়ড। তারপরে হচ্ছে আমাদের ওখানে আর কি কি শব্দ ছিল, আছে কেডি ছিল। কেডি মানে কি? প্রত্যাশিত আয়ের হার। মূলত প্রশ্নে এই ওয়ার্ড গুলো দেয়া থাকে, আপনি এটাকে চাইলে সুযোগ ব্যয় বলতে পারেন। প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হারকে অনেক নামে দেওয়া যেতে পারে, বা প্রয়োজনীয় আয়ের হার। তারপর আসেন, স্যার এমবি আছে, এমবি আরবি। আসতেছি ওগুলোতে আসতেছি বাবা, আমি আগে মূল ওয়ার্ড গুলো শেষ করি। আচ্ছা, মূলত প্রশ্নে এই চারটা জিনিস থাকে, মূলত প্রশ্ন। এখন এবার আসেন, এগুলো থেকে আমরা আরো কিছু জিনিস বের করতে হবে। কি? ক্যাপিটাল লেটার আই। ক্যাপিটাল লেটার আই মানে হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, বাংলায় বলে সুদের পরিমাণ। তো সুদের পরিমাণ বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? এফবি গুণ স্মল লেটার আই, অর্থাৎ লিখিত মূল্য ইনটু সুদের হার। লিখিত মূল্যকে সুদের হার দ্বারা গুণ করলে আমরা সুদের পরিমাণ পেয়ে যাব। বুঝছি? বুঝছি? জি স্যার। ওকে, এবার আসেন, সুদের পরিমাণও গেল। তারপরে আমাদের লাগবে এসভি, সেলস ভ্যালু। এটা মূলত বাজার মূল্য। আমরা বলছিলাম এটার আরেকটা নাম মূলত কি? বিক্রয় মূল্য। আমাদের এই চ্যাপ্টারে দুই ধরনের সৃজনশীল আছে। সেকেন্ড সৃজনশীলে গেলে এটার ব্যবহার একটু বেশি। প্রথম সৃজনশীলে এটা জাস্ট সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু সেকেন্ড সৃজনশীলে গেলে এটা অঙ্কে ব্যবহৃত হয়। ওইগুলো সেকেন্ড সৃজনশীল হচ্ছে আয়ের হার নিয়ে। তাহলে সেলস ভ্যালু গেল। তারপরে আসেন আমরা এমভি নিয়ে আলোচনা করি। এমভির অপর নাম আমি বলছি আরভি। আচ্ছা, আরভিও নিচে লিখে দিব। ম্যাচিউরিটি ভ্যালু, বাংলায় মেয়াদ পূর্তি মূল্য। এটা নিয়ে অবশ্য একটা কথা আছে, মেয়াদ পূর্তি মূল্য কি জিনিস, কিভাবে থাকে, কিভাবে বের করব, এটা প্রশ্ন থাকে না। আচ্ছা, এটা আরেকটা বাংলা আছে, সরি। পরিপক্ক মূল্য, কি মূল্য? স্যার পরিপক্ক কেন? মেয়ে আছে সময় না, পরিপক্ক বলে না, মেয়েটা অপরিপক্ক, মানে মাথায় একটু গিলু টিলু কম, অর্থাৎ সে ম্যাচিউর না। ও ম্যাচিউরের আচ্ছা। আরেকটা বাংলা হচ্ছে পরিপক্ক। আচ্ছা, রিডিমেবল ভ্যালু, রিডিম মানে পরিশোধ, অ্যাভেল মানে পরিশোধ যোগ্য। রিডিমেবল ভ্যালু এটাকে এই জন্য অনেক সময় আরবি লেখে সংক্ষেপে, বাংলায় আমরা বলি পরিশোধযোগ্য মূল্য। বুঝছেন কিনা? এখন এমভি কিভাবে বের করবেন আসেন। মূলত যা লিখিত মূল্য তাই পরিশোধযোগ্য মূল্য বা মেয়াদ পূর্তি মূল্য মূলত। কিন্তু অনেক সময় কোনো কোনো বন্ডের ক্ষেত্রে মেয়াদ শেষে অধিহারে বন্ড পরিশোধ করা হতে পারে। অর্থাৎ কোম্পানি আপনাকে বলছে যে আপনার আমি মেয়াদ শেষে 10% অধিহারে টাকা পরিশোধ করব, তার মানে লিখিত মূল্য থেকে 10% বেশি টাকা ফেরত পাবেন আপনি। তাইলে তখন আপনি মেয়াদ পূর্তি মূল্য কেমনে বের করবেন? লিখিত মূল্যের সাথে অধিহারটা যোগ করে দিবেন। বুঝছি? জি স্যার। আচ্ছা স্যার, 10% অধিহার কেমনে বের করবো? 10% অধিহারে কত টাকা? একটা কমন সূত্র বলে রাখি আপনাদেরকে।
এই অধ্যায়ে, এই ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারে সকল প্রকার পার্সেন্টেজ গণনা করব লিখিত মূল্যের উপর। কোন মূল্যের উপর? এখানে চাইলে লিখে রাখতে পারেন সকল প্রকার পার্সেন্টেজ, যেমন সুদের হার, অধিহার, অবহার, সকল প্রকার পার্সেন্টেজ গণনা করা হবে কার উপর? লিখিত মূল্যের উপর। লিখিত মূল্যের উপর। তাহলে আপনাকে যদি কোনো অঙ্কে থাকে যে 10% অধিহারে পরিশোধ করা হবে অথবা 10% অবহারে পরিশোধ করা হবে, এই অধিহার অবহার গুলো আমি যতটুকু মনে করতে পারি রাজশাহী বোর্ড 2021-এর একটা ম্যাথে আছে এই অধিহার অবহারটা। তাহলে খেয়াল করেন, অধিহার যদি কখনো বলে মেয়াদ পূর্তিতে 10% অধিহারে টাকা পরিশোধ করা হবে, তখন আপনি মেয়াদ পূর্তি মূল্য বের করার সময় অধিহারটা যোগ করে দিবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যদি বলে অবহারে পরিশোধ করা হবে, বিয়োগ। ঠিক আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। স্যার শেষ? স্যার আমি বুঝিনি, বলেন। আচ্ছা, তারপরে আসি। ওকে, তাহলে আমার মেয়াদ পূর্তি মূল্য ক্লিয়ার। মেয়াদ পূর্তি মূল্যের জন্য শর্ত কয়টা বলছি? 3টা। 3টা। লিখিত মূল্য, লিখিত মূল্য যোগ অধিহার, লিখিত মূল্য বিয়োগ অবহার। কোনটা ফলো করব প্রশ্নে যেটা বলা থাকবে। তবে সাধারণত প্রশ্নের লিখিত মূল্যটাই আমাদের মেয়াদ পূর্তি মূল্য, এটা মনে রাখবেন। মূলত লিখিত মূল্যটাই আমাদের কোন মূল্য? মেয়াদ মেয়াদ পূর্তি পূর্তি মূল্য। ওকে স্যার। আচ্ছা, আর কোনো ওয়ার্ড কি আমাদের বাকি আছে বলেন স্যার? স্যার ওই সকল প্রকার পার্সেন্টেজ লিখিত লিখিত মূল্যের মূল্যের উপর উপর গণনা করা হয়। ওইটাই। ঠিক স্যার। আচ্ছা, আর কোনো মূল্য কি আমাদের বাকি আছে সূত্রের? দেখেন তো, সব টার্ম লিখে ফেলছি না? না স্যার। হ্যাঁ। আর কিছু বাকি নেই। ওকে স্যার, এবার আসেন আমরা তাহলে পরের অংশ, অর্থাৎ আমরা সৃজনশীলে যেতে পারি। একটা সৃজনশীল আমি লিখে দিচ্ছি। স্যার আরবিটা একটু বলবেন বলছিলেন। আরবি বলে ফেলছি তো অলরেডি, ভালো করে দেখেন না। আরবি অলরেডি লিখে ফেলছি, রিডিমেবল ভ্যালু লিখে ফেলছি না। তাহলে আমরা CQ1 সাজাই। জনাব রহিম নিম্নলিখিত বন্ড সমূহে বা নিম্নলিখিত বন্ড সমূহ বিনিয়োগের জন্য বিবেচনা করেন। আচ্ছা, আমরা টেবল করে শিখতেছি, পরীক্ষায় এটা থিওরি আকার আসতে পারে, অর্থাৎ থিওরির মতো করে 2-3 লাইনের একটা উদ্দীপক দিতে পারে। তো আপনি ম্যাথে কোন বন্ড কেমনে চিনবেন তার উপায় কিন্তু আমি লিখে দিচ্ছি একটু আগে। বলেন তো, প্রথমটা কি থাকলে কুপন বন্ড? সুদের হার। মেয়াদ আর সুদের হার। সুদের সুদের হার থাকলে কুপন বন্ড, নাকি শুধু সুদের হার থাকলে? না স্যার মেয়াদে থাকতে হবে। মেয়াদ এবং সুদের হার একসাথে থাকতে হবে, তাহলে এটা কুপন বন্ড বা পরিশোধযোগ্য বন্ড। আচ্ছা, যদি সুদের হার না থাকে? জিরো জিরো কুপন বন্ড। আচ্ছা, জিরো যদি কোন মেয়াদ বন্ড? না থাকে? যদি মেয়াদ না থাকে? অসীম বন্ড। চিরস্থায়ী। অসীম বন্ড বা চিরস্থায়ী বন্ড। ওকে, তাহলে এখানে ABC, আমি এখানে লিখলাম অভিহিত মূল্য বা লিখিত মূল্য। ধরেন লিখিত মূল্য 1000, 1000, 2000। তারপর হচ্ছে সুদের হার, কুপন সুদের হার। প্রথমটাতে 10%, পরেরটা 12%, লাস্টেরটা 9। এরপর হচ্ছে মেয়াদকাল, 10 বছর, এটাতে নাই, এটাতে 10 বছর। প্রত্যাশিত আয়ের হার, প্রথমটা হচ্ছে 8%, পরেরটা 15%, এরপরেরটা 10%। এরপরে হচ্ছে বাজার মূল্য,
যার মাধ্যমে আমরা আসলে ডিসিশন নিই। বাজার মূল্য মূলত আমাদের সিদ্ধান্ত গ্রহণের কাজে আসবে। 1100, 700, 800। এবার এই লাস্টের কলামটা পরীক্ষায় সাধারণত থাকে না, এটা দিবেন, এটা মূলত আপনাকে বিবেচনা করতে হবে, এটা আমি বুঝার জন্য লিখলাম। আচ্ছা একটু বলেন তো, একটা জিনিস খেয়াল করেন, খুব সহজ একটা জিনিস বুঝাই দিই, এটা এমসিকিউ তে কাজে লাগবে অনেক সময়। আচ্ছা প্রথম লাইনে দেখেন তো, সুদের হার কত, আয়ের হার কত? সুদের হার 10%, আয়ের হার 8%। আচ্ছা পরেরটাতে সুদের হার কত, 12%, 12%, আয়ের হার? 15%। 15%। এই দুই লাইন থেকে আপনি কি বুঝলেন? প্রথমটাতে সুদের হার বেশি কিন্তু আয়ের হার কম, কম। পরেরটাতে সুদের হার কম কিন্তু আয়ের হার বেশি, এই তো? হ্যাঁ। জি স্যার। নিচে একটা নোট লিখে রাখেন, নোট, এটা আমার ওই যে আপনাদের নোট খাতা যেটা দিয়েছিলাম সেখানে লেখা ছিল। সুদের হারকে আমরা প্রকাশ করি আই দ্বারা, আর প্রত্যাশিত আয়ের হারকে আমরা প্রকাশ করি কেডি দ্বারা। মনে রাখবেন, কখনো যদি আয়ের মান, কখনো যদি আয়ের মান কেডি থেকে বেশি হয়, কখনো যদি আয়ের মান কেডি থেকে বেশি হয়, এটার মান যদি কেডি, সরি, সুদের হার যদি কেডি থেকে বেশি হয়, তাহলে আপনি যে উত্তরটা বের করবেন, উত্তরটা লিখিত মূল্য থেকে বেশি আসবে। ভ্যালু অফ বন্ড লিখিত মূল্য থেকে বেশি হবে বা বড় হবে। অর্থাৎ আমরা যে অঙ্ক করব, এটা এমসিকিউ তে কাজে লাগতে পারে, থিওরিটিক্যাল এমসিকিউ আসতে পারে। আমরা যখন অঙ্ক করব দেখবেন নিশ্চিতভাবে এই প্রথম অঙ্কের উত্তর 1000 থেকে বেশি হবে, নিশ্চিত। কেন স্যার? কারণ এখানে সুদের হার বেশি। তাহলে যেই যেই বন্ডে সুদের হারটা বেশি থাকবে প্রত্যাশিত আয়ের হার তুলনায়, ওই বন্ডে বর্তমান মূল্য লিখিত মূল্য থেকে অবশ্যই বেশি হবে। বুঝছি? আচ্ছা, আরেকবার বলবেন? না আর বলতে পারবো না, কারণ এটা লিখে দিছে, আর কি বলবো বলেন, কোথায় লিখিত মূল্য থেকে কম হবে। আচ্ছা যেমন বি বন্ড, আমরা যখন অঙ্ক করবো দেখবেন এই বন্ডে আমাদের উত্তর 1000 থেকে বেশি হবে, বি বন্ডে আমাদের উত্তর 1000 থেকে কম হবে। বি বন্ডে কেন 1000 থেকে কম হবে? কারণ এখানে সুদের হারটা কম। বুঝছি? সুদের হার কম হলে বন্ডের মূল্য কমে যাবে। আচ্ছা, আচ্ছা যদি স্যার সমান সমান হয়, ধরেন একটা এমসিকিউ তে প্রশ্ন করলো যে একটি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, কুপন সুদের হার 10%, যদি প্রত্যাশিত আয়ের হার 10% হয়, তাহলে বন্ডের মূল্য কত? দেখেন সুদের হার আর প্রত্যাশিত আয়ের হার দুটো যদি সেম হয়, বন্ডের মূল্য হবে লিখিত মূল্যটা। আপনি অঙ্ক করে দেখতে পারেন, লিখিত মূল্য আসবে। বুঝতে পারছি? আবার বলেন, কে কে সমান হলে? সুদের হার, সুদের হার আর প্রত্যাশিত আয়ের হার যদি সমান হয়, উত্তর কত হবে? লিখিত মূল্য। লিখিত মূল্যটাই উত্তর হবে। বুঝছি? জি স্যার। ওকে স্যার। তাইলে নিচে লিখে রাখতে পারেন স্টার চিহ্ন দিয়ে, আই ইকুয়ালস টু কেডি, তীর চিহ্ন দিয়ে লিখে রাখেন ভ্যালু অফ বন্ড ইকুয়ালস টু এফবি। তাহলে স্যার এই কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার আসলে আমরা বন্ডের ধরনটা বের করি। আচ্ছা বলুন তো প্রথমটা কোন ধরনের বন্ড? পরিশোধযোগ্য। পরিশোধযোগ্য বন্ড বা কুপন বন্ড। কারণ কি? মেয়াদকাল আর সুদের হার আছে। এখানে মেয়াদকাল আর সুদের হার আছে। পরেরটা চিরস্থায়ী বা অসীম বন্ড। লাস্টেরটা যেরকম। তাহলে স্যার আমরা কি সৃজনশীল চিনবো? সৃজনশীল নিয়ে আমাদের কি আর সমস্যা হবে? না স্যার। না স্যার ইনশাল্লাহ হবে না। তাহলে এবার আমরা ম্যাথ করতেই পারি। তাহলে আমি প্রশ্নের ফরম্যাট বুঝাই দিলাম, কিভাবে আমরা চিনবো সেটা ঠিক করে দিলাম, এবার জাস্ট ম্যাথ সলভ করব। বলেন, বলেন নাদিরা কি হয়েছে? বুঝি নাই। পরিশোধযোগ্য বন্ড আর কুপন বন্ড কি সেম জিনিস? সেম সেম জিনিস। পরিশোধযোগ্য বন্ড আর কুপন বন্ড কি? জি 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 জি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আচ্ছা এবার আমরা তাহলে বন্ডের মূল্য নির্ধারণ করি। এইটার লেখা আছে না আপনাদের কাছে? না স্যার লিখতে হবে। তাহলে পরে লিখিয়েন, এটা এটা লিখে দিচ্ছি তো আমি, নোটটাতে ছিল এটা, এই ম্যাথটা ওই নোটটাতে ছিল। আচ্ছা এবার আসলে আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই। তারপরে যদি কারো লেখা বাদ পড়ে যায় পরে আমরা রেকর্ডের থেকে লিখে নিব ইনশাল্লাহ।
আসেন আমরা এবার ম্যাথ সলিউশনে যাই। প্রথমে আমরা এ বন্ডের মূল্য নির্ধারণ করব। বন্ড নাম্বার এ বন্ডের বর্তমান মূল্য, আমরা বলছিলাম বর্তমান মূল্যের অপর নাম কি রে, মনে আছে? অন্তর্নিহিত মূল্য। কোন মূল্য? অন্তর্নিহিত মূল্য। অন্তর্নিহিত মূল্য, বর্তমান মূল্য, এগুলো একই কথা। তাহলে এখানে প্রথমটাতে আমাদের কি ছিল? লিখিত মূল্য কত ছিল? 1000 টাকা। সুদের হার কত পার্সেন্ট ছিল? 10%। মেয়াদকাল কত বছর ছিল? 10 বছর। কেডি কত ছিল? 8%, নাকি? তাহলে আমরা ক্যাপিটাল লেটার আই বের করবো কেমনে? 1000 টাকার 10% কত টাকা? 100 টাকা। বুঝছেন কিনা দেখেন তো। আমরা বলছিলাম যা এফভি তাই এমভি, যেহেতু এখানে কোনো অধিহার অবহার বলে নাই, তাহলে এখানে এমভি 1000 টাকা। দেখেন তো ওয়ার্ড গুলো বুঝছেন কিনা। প্রশ্নে লিখিত মূল্য দেওয়া ছিল 1000 টাকা, প্রশ্নে সুদের হার দেওয়া ছিল 10%, প্রশ্নে মেয়াদকাল ছিল 10 বছর, প্রশ্নে কেডি ছিল 8%। আর ক্যাপিটাল লেটার আই আমরা বের করছি কেমনে? লিখিত মূল্য ইন্টু পার্সেন্টেজ, 1000 ইন্টু 10%, 100 টাকা। আমরা ম্যাচুরিটি ভ্যালু বের করছি 1000 টাকা কেমনে? যা লিখিত মূল্য তাই মেয়াদ পূর্তি মূল্য, কারণ এখানে কোনো অধিহার বা অবহার নাই। আচ্ছা, এখানে একটা বাজার মূল্য দেওয়া ছিল, সেলস ভ্যালু 1100 টাকা। তাহলে বলেন তো এই 1100 টাকা আমাদের কি কাজে লাগবে? সিদ্ধান্ত গ্রহণে। আমাদের সিদ্ধান্তের নিয়ম কি? বাজার মূল্য থেকে যদি বর্তমান মূল্য বেশি হয়, তাহলে আমাদের অঙ্কের উত্তর যদি 1100 থেকে বেশি হয় আমরা বিনিয়োগ করব, 1100 থেকে কম হলে বিনিয়োগ করা যাবে না। ওকে স্যার। স্যার এগুলিকে আমরা লিখছি, আমার সাথে সাথে একসাথে লিখে লিখে ম্যাথ করেন, তাহলে হয়তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। I ইন্টু 1 minus 1 by 1 plus kd whole to the power n divided by kd plus mv divided by 1 plus kd whole to the power n। আমি 10 থেকে 11টা বোর্ড প্রশ্ন সিলেক্ট করে দিব ওই আমার সাপ্লিমেন্ট বইতে, ওগুলা করলেই এনাফ, ওগুলা সমাধান সহ দিয়ে দিচ্ছি সাপ্লিমেন্টে। স্যার এটা শেষ, মুছে দিতে পারি? জি স্যার। তাহলে এবার মান বসাই। বলেন তো ক্যাপিটাল লেটার আই কত বের করছি? 100, 100। কেডি কত? 0.08। 08, 1 minus 1 by 1 plus 0.08 হোল টু দি পাওয়ার 10 বছর প্লাস এমবি কত? 1000, 1000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার ধরো এন কেন লিখতেছি 10 10, বছর সমান 100 গুণ এটা কত ছিল রে? 6.710, 6.710 প্লাস এটা হচ্ছে 463.19। টোটাল সব মিলে আসলো 1134 টাকা। তার দশমিকের পর সর্বোচ্চ কয়টা সংখ্যা নিব? এখানে আমরা দশমিক উপর 3 ঘর নিব, এর বেশি না। আশেপাশে গান টান গুলো একটু বন্ধ করে দেন, হ্যাঁ, আমরা যেহেতু ক্লাস করতে আসছি আপাতত। আচ্ছা বলেন বাজার মূল্য কত ছিল? কিন্তু পাচ্ছি কত? লাভ না 1134 লস? টাকা। লাভ না লস? লাভ লাভ হয়েছে কয় টাকা? 34 টাকা লাভ। 34 টাকা। একটু লাভ জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ আছে যখন 3টা বন্ডে একসাথে তুলনা করতে বলবে তখন এটা কাজে লাগবে। আসেন এরপরে যাই। তাহলে আমাদের পরিশোধযোগ্য বন্ড কমপ্লিট। এবার আমরা কি বের করব? জিরো কুপন বন্ড না চিরস্থায়ী বন্ড? 2 নম্বরটা কে ছিল? চিরস্থায়ী বন। তাহলে আসেন আগে চিরস্থায়ী বন্ডটা শেষ করি। বি বন্ডের মূল্য নির্ণয়। স্যার বলেন। 1134-এর জায়গায় আমার 1138 টাকা আসছে, কিছু পাবে? 1138 আসার কথা না, এই নিয়মে করলে আমাদের 1134 আসবে। আপনি ডাইরেক্ট করে দিচ্ছেন, সমস্যা হচ্ছে এই জায়গায়।
তাহলে বি বন্ডের মূল্য নিন। আচ্ছা, চিরস্থায়ী বন্ডের সূত্র কি? I divided by KD. তাহলে আমরা এখানে বের করি। এখানে লিখিত মূল্য তো আগের মতো 1000 টাকা। সুদের হার কত পার্সেন্ট ছিল রে? 12%। কেডি ছিল 15%। তাহলে আমার ক্যাপিটাল লেটার আই আসবে 1000 1,000 to গুণ 12%। 12%, 120 টাকা। তাহলে সমান 120, কেডি হচ্ছে 15%, 0.15 সমান কত আসে দেখেন? 800 টাকা। বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, এবার জি খেয়াল স্যার। করেন, আমি একটা সিদ্ধান্ত লিখে দিয়েছিলাম আপনাদেরকে, মানে একটা শর্ত লিখে দিয়েছিলাম। যদি সুদের হার বেশি হয়, উত্তর লিখিত মূল্য থেকে বেশি হবে। এই যে দেখেন, সুদের হার বেশি ছিল, উত্তর লিখিত মূল্য থেকে বেশি হয়েছে। লিখিত মূল্য 1000, তার থেকে উত্তর বেশি। যদি সুদের হার কমে যায়, তাহলে উত্তর লিখিত মূল্য থেকে কম হবে। বুঝছে? জি স্যার। এই জায়গাটা একটু খেয়াল রাখবো। বুঝছি। আর একটা বন্ড দিয়ে আজকে আপাতত শেষ করে দিব। আমরা নেক্সট ক্লাসে এরপরে আয়ের হারটা শিখবো। নেক্সট ক্লাস আমি সম্ভবত আজকে রাতেই নিব আবার, ইনশাআল্লাহ। তাহলে স্যার আমার বি বন্ড কমপ্লিট। এবার কোথায় যাব আমরা? জিরো কুপন বন্ধ। জিরো কুপন জিরো বন্ড, কুপন অর্থাৎ বন্ড। সি বন্ড। সি বন্ডের মূল্য নির্ণয়। তাহলে স্যার সূত্র হচ্ছে ভ্যালু অফ বন্ড equals to mv divided by 1 plus kd whole to the power n। তাহলে এখানে লিখিত মূল্য কত ছিল? 2000। এটাকে আমি ম্যাচুরিটি ভ্যালু বলতে পারি। সুদের হার তো পসিবল না, মেয়াদকাল ছিল 10 বছর। কেডি ছিল কত পার্সেন্টে? 10%। কেডি ছিল 10%। তাহলে মেয়াদ পূর্তি মূল্য 2000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 10 ইয়ার্স সমান কত আসে দেখেন? 771 টাকা। ওকে, তাহলে আমি তিনটা মূল্য পেয়ে গেছি। এবার আমি সিদ্ধান্তের ব্যাপারটা একটু বুঝাই দিই। দেখেন, এইখানে সিদ্ধান্তটা দুই ধরনের, এই জন্য এই অঙ্কগুলোতে একটু ঝামেলা হয় অনেক সময়। কিভাবে আমি সিদ্ধান্ত নিব বুঝানোর জন্য এই পয়েন্ট লিখবেন। পরীক্ষার সিদ্ধান্ত নামে আলাদা পয়েন্ট করার দরকার নেই। স্যার সহজ কথা, আপনার কাছে যদি বন্ড একটা থাকে, কারোর সাথে যদি তুলনা করতে না হয়, জাস্ট বন্ড কয়টা? একটা। যদি একটা। জাস্ট আপনাকে বলতে পারে বি বন্ডে কি বিনিয়োগ করা উচিত, এই যে বি বন্ডে বিনিয়োগ করা উচিত, তার মানে শুধু বি বন্ড, এ আর সি এর মধ্যে তুলনা হবে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দেখবেন ভ্যালু অফ বন্ড আমরা যেটা বের করছি, এটা বাজার মূল্য থেকে বেশি না কম। আর আগে বলছি বাজার মূল্য মানে বিক্রয় মূল্য। যদি বেশি হয়, বিনিয়োগ করা অথবা ক্রয় করা উচিত। আচ্ছা, যদি ব্যতিক্রম হয়, বিনিয়োগ করা উচিত না। যদি একাধিক বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্য থেকে বেশি হয়, সেক্ষেত্রে যেটি সবচেয়ে লাভজনক সেখানে বিনিয়োগ করা উচিত। এখন লাভ না লস আপনি বুঝবেন কেমনে? লাভ সমান বর্তমান মূল্য বিয়োগ বাজার মূল্য। এই এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিব, আপনি জাস্ট প্রথম লাইনটা বুঝছেন কিনা এটা দেখেন।
বাজার মূল্য কম হলে ভালো যে নাকি বেশি হলে ভালো যে? বাজার মূল্য মানে কি বাবা? কি যেটা বুঝেছি বলো? বাজারে হ্যাঁ, যেটা বাজারে চলে, তোমার মাথা। কি বলছি বলেন তো, বাজার মূল্য মানে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের কাছে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এ বন্ড, বি বন্ড, সি বন্ড, তাদের বাজার মূল্য গুলো একটু দেখে দেখে বলেন তো। 1100, 700, 800। ওকে, তা আমরা বর্তমান মূল্য বের করি। বর্তমান মূল্য কত ছিল? 1134, 800, 771। খেয়াল করেন। যদি আলাদা আলাদা বলি, কোথায় কোথায় বিনিয়োগ করা উচিত দেখি বলেন। এ আর বি তে। এতে। জি না, খালি এতে বলে ফেলি, নামটা যে মুখস্থ কথা বলেন কেন। সিদ্ধান্ত, ক্রয় করা উচিত, ক্রয় করা উচিত, ক্রয় করা উচিত নয়। বুঝছেন কিনা দেখেন, আলাদা আলাদা সিদ্ধান্ত দিচ্ছে, আলাদা আলাদা। আমরা কিন্তু তিনটার মধ্যে তুলনা করে নিই। সাপোজ বললো এ ভালো, আমরা বললাম হ্যাঁ ভালো। বি ভালো, হ্যাঁ বি ভালো। সি ভালো, না ভালো না। কেন? বাজার মূল্য, বারবার বলতেছি, বাজার মূল্য কিন্তু আপনার কাছে মূল্যত কোন মূল্য? ক্রয় মূল্য। আর বর্তমান মূল্য মানে আপনি যে টাকা পাচ্ছেন। তো কেনা থেকে যদি আপনার প্রাপ্তি বেশি হয় তাহলে অবশ্যই ভালো। 1100 থেকে 1134, ইয়াস এটা ভালো। 700 দিয়ে কিনছি 800 পাবো, ভালো। 800 দিয়ে কিনছি পাবো 771, জিন এটা ভালো না। তাহলে এ আর বি ভালো, একটু বুঝছি। আচ্ছা, এবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার, আমাদেরকে স্যার আলাদা আলাদা বলা নাই, বলছে কোনটা তে বিনিয়োগ করা উচিত। রহিম সাহেব জাস্ট তিনটার মধ্যে যে কোনো একটাতে বিনিয়োগ করবে। কোনটাতে বিনিয়োগ করবে? আসলে আমরা তুলনা করি, আমরা দেখছি এও ভালো বিও ভালো। আচ্ছা, তাহলে এ এর লাভ বের করি। এ এর লাভ বর্তমান মূল্য থেকে বাজার মূল্য বাদ, 1134 বিয়োগ 1100, বলেন তো লাভ কয় টাকা? 34 টাকা। বি বন্ড বর্তমান মূল্য থেকে বাজার, সরি, বাজার মূল্য বাদ দিছি, লাভ কয় টাকা? 100। এবার বলেন কোনটাতে বিনিয়োগ করবেন? বি তে। এবার বুঝছি, মাথায় ঢুকছে। টাকা জি স্যার। বেশি, লাভের টাকা বেশি হলে বিনিয়োগ করব, লাভের টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা দুই রকম বলছি। একটা বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিব এভাবে, বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি না কম। যদি একাধিক বন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, আগে দেখবো কোনটা কোনটা বিনিয়োগ করা উচিত, ওগুলো আগে বের করবো। আমরা বের করলাম এ আর বি, তার মানে সি তুলনায় আসবে না, কারণ সি তো প্রথমেই বাদ। এবার এ আর বি এর মধ্যে যার লাভ সবচেয়ে বেশি সেটাতে বিনিয়োগ করব। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই, আমরা বন্ডের বিনিয়োগ কার্যক্রম শেষ করব।